আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনের বিশাল সামরিক অভিযান ব্যর্থ করল রাশিয়া। কিয়েভের শত শত সেনা নিহত, ১৬টি ট্যাঙ্ক ও বহু সাজোয়াজান ধ্বংস। ডনেস্কে রাশিয়ার হাতে বিপর্যস্ত ইউক্রেন। ইরানকে ঠেকানো মুশকিল, দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের সিংহের নেক্সট টার্গেট কি? এবার রাশিয়ার মহাসড়কে ২টি ড্রোন বিধ্বস্ত। এদিকে পিটিআই ভেঙে নতুন দল তৈরি করছেন মুরাদ রাজ। সর্বশেষে জানিয়ে দেব মণিপুরে ফের সহিংসতা, বিধায়কের বাড়িতে ভাঙচুর, আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইউক্রেনের বিশাল সামরিক অভিযান ব্যর্থ করল রাশিয়া। কিয়েভের শত শত সেনা নিহত, ১৬টি ট্যাঙ্ক ও বহু সাজোয়াজান ধ্বংস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী যে বিশাল সামরিক অভিযান শুরু করেছিল তা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ান সেনারা। এই যুদ্ধে কিয়েভের শত শত সেনা নিহত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। আজ বুধবার খুব ভোরে দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিজয় ঘোষণা করে। তবে তারা পরিষ্কার করেনি যে ইউক্রেন কয়েক মাস ধরে ইউক্রেনের যে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করার কথা বলেছিল এটি সেই যুদ্ধ কিনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেকনভ বলেন, ৪ঠা জুন শত্রুরা দোনেস্ক অঞ্চলের ৫টি সেক্টর দক্ষিণ দিক থেকে বিরাট আকারের অভিযান শুরু করে। ইউক্রেনের সামরিক বাহিনী ৬টি মেকানাইজড এবং ২টি ট্যাঙ্ক ব্যাটালিয়ন ব্যবহার করে। শত্রুদের লক্ষ্য ছিল রাশিয়ার সামরিক বুর্জকে ভেঙে ফেলা, কিন্তু শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। তারা সফল হয়নি, বরং এই অভিযান চালাতে গিয়ে ইউক্রেনের শত শত সেনা নিহত হয়েছে এবং তাদের বহু ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, রাশিয়ার দক্ষ সেনাবাহিনীর পাল্টা জবাব দিয়ে ইউক্রেনের ২৫০র বেশি সেনা নিহত, ১৬টি ট্যাঙ্ক ও ৩টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস এবং ২১টি সাজোয়াজান ধ্বংস হয়। এছাড়া রাশিয়া একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায় রাশিয়ার সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বেশ কয়েকটি আর্ম ভেহিকল উড়িয়ে দিচ্ছে। এ সময় রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এই এলাকায় উপস্থিত ছিলেন। গেরাসিমভ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছেন। এর আগে দফায় দফায় ইউক্রেন ঘোষণা করেছে যে তারা শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। তারা জানিয়েছে, এই সামরিক অভিযানের উদ্দেশ্য হবে রাশিয়ার কাছ থেকে তাদের হারানো ভূমি উদ্ধার করা। ডনেস্কে রাশিয়ার হাতে বিপর্যস্ত ইউক্রেন। রাশিয়ার দাবি, রোববার ডনেস্কে পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেন। রাশিয়া তা প্রতিহত করেছে। একটি ট্যাঙ্কবাহী এবং একাধিক যুদ্ধের অত্যাধুনিক মেকানাইজড সরঞ্জাম নিয়ে ইউক্রেনের সেনা ডনেস্ক আক্রমণ করেছিল বলে দাবি করেছে রাশিয়ার সেনা। রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের ভূখণ্ড ডনেস্কে ইউক্রেনের সেনা পৌঁছেছিল বলে সোমবার ভোরে রাশিয়া দাবি করেছে, কিন্তু ইউক্রেনের সেনারা পাল্টা আঘাত বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে রাশিয়ার দাবি। রাশিয়ার সেনার হাতে অন্তত ২৫০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেন অবশ্যই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিশেষজ্ঞদের প্রশ্ন, ইউক্রেন কি কেবল ডনেস্কেই পাল্টা আঘাতের পরিকল্পনা করেছিল, নাকি ১১০০ কিলোমিটারের গোটা ফ্রন্টলাইনে একসঙ্গে এই আঘাত এনেছিল? ইউক্রেন এ বিষয়ে কিছু জানায়নি। রাশিয়াও অন্য কোনো এলাকা নিয়ে মন্তব্য করেনি। রাশিয়া যখন ইউক্রেনের সেনা মৃত্যুর খবর প্রকাশ করেছে, প্রায় তার কাছাকাছি সময়ে ইউক্রেন রাশিয়া সীমান্তের ইউক্রেনপন্থী একটি গোষ্ঠী রাশিয়ার সেনাকে বন্দী করার খবর জানিয়েছে। তাদের দাবি, দক্ষিণ রাশিয়ার বেলগোরেদ অঞ্চল থেকে তারা বেশ কিছু রাশিয়ার সেনাকে বন্দী করেছে। কিছুদিনের মধ্যেই তাদের ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে। টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে ওই গোষ্ঠীটি। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু রাশিয়ার সেনাকে আটক করে বসিয়ে রাখা হয়েছে। দুজন সেনা হাসপাতালে ভর্তি, তাদের চিকিৎসা চলছে। ভিডিওতে মন্তব্য করা হয়েছে, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে ওই সেনারা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিল। বন্দী প্রত্যার্পণ চুক্তির নিয়ম মেনে তাদের ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে। ইউক্রেনের সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে এই প্রথম রাশিয়ায় বসবাসকারী ইউক্রেনপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সূত্র মিলল। ইউক্রেনে বসবাসকারী রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীরা গোড়া থেকে এই যুদ্ধে সামিল হয়েছে, কিন্তু ইউক্রেনপন্থীদের কথা সেই অর্থে এখনো পর্যন্ত তেমনভাবে শোনা যায়নি। ইরানকে ঠেকানো মুশকিল, দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সিংহের নেক্সট টার্গেট কি? ইরানের মিসাইল পাওয়ার ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্যালপিটিশন বাড়াচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নিয়ে শত্রু দেশগুলো রীতিমতো হিসেব কষতে শুরু করে দিয়েছে। সত্যি কি দিনে দিনে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে? এরপরে কি পরমাণু অস্ত্রের মালিক হবে ইরান? মধ্যপ্রাচ্যের সিংহ ইরানের নেক্সট টার্গেট কি জানেন আপনারা? বিশাল এই ক্ষেপণাস্ত্র ভান্ডার লুকিয়ে রাখা হয়েছে মাটির তলায় অনেক গভীরে।
সাজিয়ে রাখা বিভিন্ন মডেলের বিভিন্ন পাল্লার সারি সারি ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে মাটির নিচে টানেলের মধ্যে। হামলার জন্য এগুলো সর্বদাই প্রস্তুত। এটাই ইরানের সামরিক শক্তির অন্যতম চাবিকাঠি হিসেবে ধরা হয় দেশটার ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে। আর সেই সক্ষমতাকে আরো ধারালো করছে ইরান, করছে দেখার মতো উন্নতি। সমর বিশেষজ্ঞদের মতে কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে দেশটা। আর এটা বলতেই হচ্ছে যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন তৈরিতে বেশ সফল হয়েছে তারা। আসলে ইরানের শক্তির মূল স্তম্ভই হলো নানা ধরনের, ফলে তারা হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফোর্সের মালিক। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভয়ের কারণ। শক্তিশালী ইরানি মিসাইলকে ক্রমবর্ধমান হুমকি বলে মনে করেন তারা। 1980 সাল থেকে মিসাইল তৈরি করেছে ইরান, আর ইদানিংকালে ইরান ক্ষেপণাস্ত্রের রেঞ্জ এবং অ্যাকুরেসি আরো বাড়াচ্ছে, বড়সড় ডেভেলপমেন্টের চেষ্টা চালাচ্ছে। কিরকম? ইরান দুই ধরনের জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালাচ্ছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রিসিশন গাইডেড যুদ্ধাস্ত্র নিয়েও কাজ চলছে। আর এভাবে ইসরায়েল, আমেরিকা সহ এদের বন্ধু রাষ্ট্রগুলোর বুকে কাঁপুনি ধরাচ্ছে ইরান। শুধু তাই নয়, ইরান অন্যান্য দেশে মিসাইল রপ্তানিও করছে। 2015 সালে পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরানের মিসাইল পরীক্ষার সীমাবদ্ধতা রয়েছে। চুক্তিতে ইরানকে 8 বছরের জন্য পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে নিষেধ করা হয়েছে। না, আপাতত ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের কোনো অভিযোগ আনা যাচ্ছে না, কিন্তু ইরান থেমে নেই। ক্ষেপণাস্ত্রের কর্মসূচির উন্নয়ন অব্যাহত রেখেছে। বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করে ক্রুজ মিসাইলের বিনিয়োগ করে লক্ষ্য স্থির রেখে আরো নির্ভুলভাবে ইরান জটিল ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইছে। মিসাইল আর ড্রোনের সমৃদ্ধ হতে চাইছে দেশটা, কিন্তু তাদের পরবর্তী টার্গেট কি? তাহলে কি লং রেঞ্জের নিউক্লিয়ার ওয়ারহেডবাহী মিসাইল তৈরির ছক কষছে ইরান? না, সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন যদি দেশটার হাতে সেরকম ওয়ারহেড বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র চলে আসে তাহলে তা আর দেখা হচ্ছে না। পারমাণবিক কর্মসূচি অস্ত্রে পরিণত করার পথে ইরানের কাছে আরো প্রশস্ত হওয়ার এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারো হাতে কি ইরানের ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার ক্ষমতা আছে? তারা কতটা প্রস্তুত উত্তর দেবে ভবিষ্যতে? রাশিয়ার মহাসড়কে দুটি ড্রোন বিধ্বস্ত। রাশিয়ার মহাসড়কে দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সোমবার পশ্চিম কালুগা অঞ্চলের মহাসড়কে এই ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ সাপসা টেলিগ্রামে বলেন, জিজেন্দ্রা এবং দুমিচিন শহরের মধ্যবর্তী M3 মহাসড়কে দুটি মহংসবিহীন যান বিধ্বস্ত হয়। রাশিয়ার এই শহরটি মস্কো থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। আঞ্চলিক গভর্নর বলেছেন, ড্রোন দুটি বিস্ফোরিত হয়নি, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা বৃদ্ধি করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের চালানো বড় ধরনের একটি হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে মস্কো বলছে এই লড়াইয়ে কয়েকশো ইউক্রেনের সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী। সোমবার রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি করা হয়। অবশ্য ইউক্রেন এটা নিয়ে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রাশিয়ার দাবির তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। পিটিআই ভেঙে নতুন দল তৈরি করছেন মুরাদ রাজ। 9 মে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে সরকার ও সেনাবাহিনীর চাপে পাকিস্তান তেহরিকে ইনসাফ ত্যাগ করেছেন দলটির বেশ কয়েকজন নেতা কর্মী। তাদের মধ্যে কেউ কেউ একটি নতুন দল গঠনের সক্রিয় হয়ে উঠেছেন। অন্যরা পিপিপি PMLQ এর মতো প্রতিষ্ঠিত দল বা জাহাঙ্গীর খান তারিনের নেতৃত্বে যোগ দিচ্ছেন। পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা এবং বিধায়ক দল ছেড়েছেন এবং এখন তাদের রাজনীতিকে চাঙ্গা করার জন্য নতুন দল খুঁজছেন। পাঞ্জাবে আরো দুজন সাবেক MPA চৌধুরী রাজা নাসরুল্লাহ গুম্মান এবং আয়েশা ইকবাল রোববার পিটিআই ত্যাগ করেছেন। দল ত্যাগীরা চাপের মুখে চলে যাচ্ছেন বলে দাবি করলেও অনেকেই তাদের সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছেন। PMLN পিটিআই দলত্যাগকারীদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে, কারণ তারা ইতোমধ্যেই ইমরান খানের দলত্যাগকারীদের আলিঙ্গন করার পর তাদের উপনির্বাচনের জন্য দলীয় টিকিট দেওয়ার পর সমালোচনার সম্মুখীন হয়েছিল। যাই হোক, পিপিপি PMLQ এবং তারিন গোষ্ঠী তাদের দ্বার উন্মুক্ত করেছে এবং বিধায়কদের সামনে নিরাপদ রাজনীতির জন্য তাদের সাথে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছে। তবে অন্যান্য ছোট দলগুলো সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সাবেক মন্ত্রী হাসিম ডোগার এবং মুরাদ রাজ, যারা পিটিআই থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন, তারা ডেমোক্র্যাটস নামে একটি নতুন দল গঠন করেছেন। এজন্য পিটিআই বিধায়ক জনকে বলেছেন দলের বেশ কয়েকজন বিধায়ক ব্যক্তি হিসেবে তাদের ন্যায্য সম্মান পেতে সক্ষম হননি এবং সে কারণেই 9 মে হামলার নিন্দা করে বিভিন্ন দলে যোগ দিচ্ছে। মণিপুরে ফের সহিংসতা, বিধায়কের বাড়িতে ভাঙচুর, আগুন। ভারত বিজেপি শাসিত মণিপুরে ফের সহিংসতা হয়েছে। এবার কাকচিং জেলার সেরাউতে অজ্ঞাত মানুষজন কমপক্ষে 100টি পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে। এর মধ্যে কংগ্রেস বিধায়ক কেজি রঞ্জিন সিং এর বাড়িও রয়েছে। রাজ্যটিতে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মানুষের মধ্যে 3 মে থেকে রাজ্যে সংঘর্ষ চলছে। কারফিউ এবং অন্যান্য নিষেধাজ্ঞার পর কয়েকদিন পরিস্থিতি শান্ত থাকলেও ফের সেখানে অশান্তি সৃষ্টি হয়েছে। সর্বশেষ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। আধিকারিকদের
মতে কিছু লোক সেরাও বিধায়ক রঞ্জিতের বাড়িতে ভাঙচুর করে। হিংস্র জনতা বহু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইম্ফলের পুলিশ কর্মকর্তারা গতকাল বলেন, সন্দেহভাজন সশস্ত্র কুকি জঙ্গিরা শনিবার গভীর রাতে কাকচিং জেলার সেরাওতে কংগ্রেস বিধায়ক রঞ্জিতের বাসভবনে আগুন দেয়।